জাতির পিতা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। মহানায়ক দেশে ফেরায় পূর্ণতা পায় স্বাধীনতা। পদ্মা সেতু প্রকল্পে নিয়ম মেনেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন লভ্যাংশ থেকেও সহায়তার পরিকল্পনা। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ইস্যুতে সিনেটে বৈঠকের আহ্বান। বাইডেনের শপথের দিনে আবারও হামলার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের অন্ধকার কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডন হয়ে দিল্লিতে যাত্রা বিরতি শেষে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। যে রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঠিক সেখানে তার প্রিয় বাঙালির সামনে হাজির হন ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতা ছিল স্বাধীন জাতির অপূর্ণতা। রিপোর্ট আকবর হোসেন সুমনের। 10 জানুয়ারি 1972 দুপুর 1:44। পিতার জন্য অপেক্ষা। প্রিয় স্বদেশের মাটিতে পা রাখলেন ইতিহাসের মহানায়ক। স্বাধীনতার আনন্দের মাঝে স্বজন হারানোর দুঃখে বুক ভার হয়ে আছে পিতার। মিছিল এগোয় রেসকোর্স ময়দানের দিকে। এর আগে আন্তর্জাতিক চাপ ও পরাজিত 93,000 পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। পাকিস্তান থেকে লন্ডনে নামেন বঙ্গবন্ধু। ক্ল্যারিজ হোটেলে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান। দেশে ফেরার পথে দিল্লিতে যাত্রা বিরতি। বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। বঙ্গবন্ধু জানতেন যে আমাদের পুরোপুরি যদি আমরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয়, তাহলে আমাদেরকে সবার আগে রানীর কাছ থেকে স্বাধীনতা নিতে হবে, এবং এই কারণেই কিন্তু উনি সোজা না এসে চলে গেলেন লন্ডনে। দিল্লিতে বক্তৃতায় ভারতের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতির পিতা। আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। দিল্লি থেকে সরাসরি তেজগাঁ বিমানবন্দরে প্রিয় বাঙালির কাছে বঙ্গবন্ধু। 26শে মার্চ থেকে আমরা জানি না বঙ্গবন্ধু কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন। আমরা অনেক পরে গিয়ে জানতে পারি। তো কাজে ওই যে একটা অপেক্ষা, উনি কিন্তু এই গত 9 মাস আমাদের মনে প্রাণে অন্তরে ছিলেন। তো কাজে এটা উনি আসার সাথে সাথেই কিন্তু ওই প্লেনটা দেখেই তো একটা উৎফুল্ল। জনতার স্রোত ঠেলে বঙ্গবন্ধু আরও একবার পা রাখেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, যেখান থেকে ডাক দিয়েছিলেন স্বাধীনতার। একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, একটু পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও। ধ্রুপদী ভাষণে নিজেকে উৎসর্গ করেন বাঙালি জাতির পিতা। শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য। আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। স্বাধীনতার মহানায়কের প্রত্যাবর্তনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। মানুষ কোনোদিন চিন্তা করে নাই বঙ্গবন্ধু বাংলাদেশ। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মনে কোনো আত্মতৃপ্তি ছিল না। 290 দিন কারাবাসে মৃত্যুর মুখ থেকে জাতির পিতাকে ফিরিয়ে এনে আবারও উজ্জীবনী শক্তি পায় বাঙালি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুঞ্জয়ী মুজিব এলেন, পা রাখলেন দেশের মাটিতে। গৃহে না ফিরে মানুষের নেতা গেলেন গণমানুষের কাছে। স্ত্রী সন্তানের ভালোবাসার টান পেছনে ফেলে বুকে তুলে নিলেন জনতার স্পর্শ। স্বাধীনতার মহাকবির স্বদেশ প্রত্যাবর্তনে বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফর চৌধুরী মূল্যায়ন তুলে ধরেছেন অখিল পোদ্দার। ঘরে অপেক্ষমান প্রিয়তমা স্ত্রী, প্রিয় সন্তানের আকুল হৃদয়ে পথ চেয়ে আছে, এই বুঝি পিতা এসে জাপটে ধরবেন তার বিশাল বুকে। তিনি এলেন, স্বদেশের পবিত্র মাটি ছুঁয়েই মিশে গেলেন জনতার সমুদ্রে। গণমানুষের রাজনীতি করেছেন। তিনি নিজেই বলতেন যে আমাকে কেউ নেতা বানায়নি, আমি চুঙ্গা ফুকে মানুষের সমর্থনে নেতা হয়েছি। তিনি যখন ফিরে এলেন, নেতা হিসেবে
শুধু ফেরেননি, তিনি গণমানুষের নেতা হয়ে ফিরেছে। আমার শক্তির ভিত্তি হচ্ছে মানুষকে ভালোবাসা, আমার দুর্বলতা হচ্ছে মানুষকে ভালোবাসা। কোন মানুষ? বাংলাদেশের মানুষ শুধু না, সারা বিশ্বের নির্যাতিত মানুষ। এই জন্যই তাকে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু আখ্যা দেওয়া হয়েছিল। বহুদিন পর মানুষের কাছে ফিরেছেন মানুষের নেতা। অন্যদের মতোই আম জনতার ভিড়ে পিতাকে দেখার জন্য অপেক্ষমান শেখ কামালের হাত ধরে শেখ রাসেল। জনতার নেতা জনস্রোতের আহ্বানে মিশে গেলেন অপেক্ষমান মানুষের স্রোতে। বঙ্গবন্ধু জানতেন যে দেশে ফিরে এসে সোজাসুজি তার প্রত্যেকের কাছে যান, এটা তার স্ত্রীও আশা করেন না। গণমানুষের সঙ্গে ধান খেতে হেঁটেছেন, রৌদ্র বৃষ্টিতে ভিজেছেন। এই মানুষটি যখন ফিরে এসছেন, আবার গণমানুষের সঙ্গে মিশে গেছে। দেশের সব মানুষকেই স্বজন মানতেন বঙ্গবন্ধু। দেশে ফিরে সবার আগে তাই প্রিয় দেশবাসীর স্পর্শ খুঁজেছিলেন মানব মুক্তির নেতা, বাঙালির জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এই ভাষা সংগ্রামের আমলে বা আমাদের যে তরুণ প্রজন্ম ছিল, স্বাধীনতা সংগ্রামের যে তরুণ প্রজন্ম ছিল, আজকে তারা বিভ্রান্ত। বঙ্গবন্ধুর নামে সব জায়গায় দিবস হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তার ভাস্কর্য প্রতিষ্ঠা হচ্ছে, সবই হচ্ছে। যেটা হয়নি তার আদর্শের প্রতিষ্ঠা। আদর্শকে ফিরিয়ে না আনা পর্যন্ত বঙ্গবন্ধুর 1000 ভাস্কর্য প্রতিষ্ঠা করে কিছু হবে না। এই স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে তাই তার আদর্শের প্রত্যাবর্তন এই দিন। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু উন্নয়নের প্রতীক। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে পুরো জাতির স্বপ্নের সেতু জেগে উঠেছে প্রমত্তা পদ্মার বুকে। এই স্বপ্ন বাঁচাতে কয়েক হাজার মানুষকে হারাতে হয়েছে বাপদাদার ভিটে বাড়ি। তবে নিয়ম মেনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করেছে সরকার। তারপরও সেতু লভ্যাংশ থেকে তাদের জন্য কিছু করার কথা ভাবছে সেতু কর্তৃপক্ষ। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। পদ্মা সেতু নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে 3000 একর জমি। এর মধ্যে শিবচরে 1000 একর, জাজিরায় 1270 একর এবং মাওয়ায় 816 একর। যাদের পৈতৃক ভিটার উপর এই মেগা স্ট্রাকচার ও অন্যান্য অবকাঠামো, তাদের নিরাশ করেনি সরকার। এই পরিবারগুলোর ঠাঁই হয়েছে 7টি পুনর্বাসন কেন্দ্রে। 2635টি পরিবারের প্রত্যেককেই দেওয়া হয়েছে 5 অথবা 7 কাঠা করে জমি। দেওয়া হয়েছে নগদ টাকাও। এটি একটি পুনর্বাসন কেন্দ্র, সাজানো গোছানো এখানকার আবাস। আছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, সার্বক্ষণিক বিদ্যুৎ, সুপ্রশস্ত সড়ক, প্রাথমিক বিদ্যালয় সহ নাগরিক সব সুযোগ সুবিধা। আমরা আল্লাহ করলে ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। আমরা খাইতে পিঠা খাইতে আসি, অনেক দূরে দূরে আনি খাই। বেশিরভাগ সুবিধা হবে যারা দূর দূরান্ত থেকে আসতে নদী পার হইতে হয়, এদেরই বেশি সুবিধা হবে। আর এদের সুবিধার্থে আমাদের এই ত্যাগ স্বীকার কোনো ব্যাপারই না, আমরা করতে পারি। আপাতত আমরা ভালো আছি, আমরা অনেক ভালো আছি, কিন্তু এই পরিবেশ তো থাকে না, এইটার ভিতরে কোনো সমস্যা নাই। প্রথমে সবকিছুই অনিশ্চিত ছিল, আর এখন শৃঙ্খলিত পরিপাটি জীবনে খুশি এই মানুষগুলো। যোগাযোগের উন্নয়ন হচ্ছে, সেতুকেন্দ্রিক অর্থনৈতিক উন্নতির হাতছানিতে খুশির ঝিলিক এই মানুষগুলোর চোখে মুখে। আমাকে এরকম কইছে, আপনারা কি চান? আপনারা পলট চান না টাকা চান? আমরা বলছি হ্যাঁ আমাকে পলট দিবে, নাহলে আমরা থাকুম কই। তো যেভাবে আমাকে পলট দিছে, তো ওই লাভের অংশ যে দিব না দিব এইটা আমাকে শোনায় নাই। এইটা এখন বর্তমানে শুনতে আছে আমরা কিছু লাভের অংশ দিব করিয়া। সেতু চালু হলে সেতুর টোলের লভ্যাংশের অংশ ক্ষতিগ্রস্তদের দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব সেতু কর্তৃপক্ষ বরাবর পৌঁছেছে। এখন একটা প্রস্তাব আছে তাদেরকে টোলের একটা পার্সেন্টেজ দেওয়া, এটা প্রস্তাব আছে, এখন এটা সিদ্ধান্ত হয়নি। আমাদের বঙ্গবন্ধু সেতুতে যেভাবে টোল আদায় করা হয়, সরকারি কোষাগারে এটা জমা হয়, সেভাবে আমরা চিন্তাভাবনা করছি। তবে হ্যাঁ, স্থানীয়ভাবে ওদের একটা ডিমান্ড আছে, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। প্রকল্প পরিচালক বলছেন, যতদিন প্রকল্প চলমান ততদিন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার কাজও চলবে। আর কাজ শেষ হয়ে গেলেও টোলের লভ্যাংশ থেকে এই মানুষগুলোর জীবনের মান উন্নয়নের কথাও ভাবা হচ্ছে। আমাদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা পরবর্তী পর্যায়ে তাদের আমরা কি করতে পারি এটা চিন্তা ভাবনার মধ্যে আছে। তাদেরকে আরও ওখানে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য 2 প্রান্তে 2টি হাসপাতালও করে দেওয়া হয়েছে।
পদ্মা সেতু নির্মাণে যেমন ছাড়তে হয়েছে পূর্বপুরুষের ভিটেমাটি জমি জিরাত, আবার সেই পদ্মা সেতুই অপরিকল্পিত অগোছালো জীবন থেকে এনেছে পরিকল্পিত জীবন ব্যবস্থায় চলাচল ও যোগাযোগে এনেছে স্বস্তি। এরপরও যদি পুনর্বাসিত এই মানুষগুলো পদ্মা সেতুর টোল থেকে কিছুটা হলেও সুবিধাভোগী হয়, তবে তা তাদের জন্য হবে বাড়তি পাওয়া। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মাওয়া, মুন্সিগঞ্জ। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর্যায়ে থাকছে চুয়াডাঙ্গা গ্রামগুলোতে খেজুর গুড় আর পাটালি তৈরির ধুম যাচ্ছে দেশের বাইরেও। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বিধিমানা না মেনেই কুষ্টিয়ায় একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম না থাকায় ঝুঁকিপূর্ণ ভবন নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পৌর কর্তৃপক্ষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পৌরসভার প্রধান ফটকের সামনে নির্মাণ হচ্ছে এই বহুতল ভবন। অনুমোদন করা নকশায় আছে চারপাশে 3 ফুট করে জায়গা ফাঁকা রাখা হবে। মানা হচ্ছে না তা, বরং ভবনের দেয়াল উঠছে ফুটপাত ঘেঁষে। শুধু এই ভবনটি নয়, গত কয়েক বছরে শহরে গজিয়ে ওঠা অধিকাংশ ভবন নির্মাণে মানা হয়নি বিধিমালা, নেই অগ্নি নির্বাপন সহ অন্যান্য ব্যবস্থা। আরেকজনের জমির ভিতর ঢুকাই দিয়ে তারা ফ্ল্যাট করছে, কেউ কোনো দেখার, এই আইন দেখার কেউ নেই। এখানে দিনের পর দিন যে হাইলাক্স বিল্ডিংগুলো উঠছে, অনেক বিল্ডিংই পৌরসভার বিল্ডিং কোড মেনে উঠছে না। ভবন নির্মাণে শৃঙ্খলা না ফেরালে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এ শহর, বলছেন সচেতন মহল। সীমানা রেখে, রাস্তা পর্যাপ্ত জায়গা রেখে যে বাড়ি নির্মাণ করতে হবে, সেটি করলে সবারই কল্যাণ আসবে। পৌর কোড মেনে তাদেরকে এই অনুমোদনগুলো দেয়া দরকার, তা না হলে কিন্তু একসময় এই কুষ্টিয়ার মানুষের জনদুর্ভোগ যেভাবে বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে এমন অবস্থা হয়ে যাবে কুষ্টিয়াতে আর বাস করা সম্ভব হবে না। পৌর কর্তৃপক্ষ বলছে চেষ্টা করেও থামানো যাচ্ছে না অবৈধ নির্মাতাদের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতো প্রয়োজনীয় লোকবল এবং সরঞ্জাম নেই। আইনের মধ্যে থাকতে হবে, কিন্তু যেটা আইনই মানছে না তার তো আর কোনো বিধি বা কোনো কিছুর মধ্যে পড়ে না। সমস্যা হচ্ছে যে আমরা এখানে ভাঙতে গেলে আমাদের নিজের দুর্বলতা যেটা হচ্ছে এই সমস্ত হাইরাইজ বিল্ডিং ভাঙার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেটা আমাদের নাই। বাসযোগ্য শহর রক্ষায় বিধি না মেনে গড়ে ওঠা ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাংলায় শীত মানে খেজুর গুড় আর পাটালির গল্প। চুয়াডাঙ্গার গুড় পাটালির গল্প অনেক বেশি জীবন ঘনিষ্ঠ। জেলা জুড়ে চলছে গুড় তৈরির কাজ। অনেকেই গ্রামে গ্রামে গিয়ে সরাসরি গাছ মালিকদের কাছ থেকে খেজুরের গুড় ও পাটালি সংগ্রহ করছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। শীত মানেই পিঠা পায়েস খাওয়ার ধুম, আর এই পিঠাপুলি তৈরির অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়। চুয়াডাঙ্গার প্রায় সব গ্রামেই আছে কম বেশি খেজুরের গাছ। এবছরও গাছিরা শুরু করেছেন রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ। চুয়াডাঙ্গায় শীত বেশি পড়ায় বিভিন্ন গ্রামে এখন গুড় তৈরির ধুম। শুধু বাণিজ্যিক কারণে নয়, ঐতিহ্য টিকিয়ে রাখতে খেজুরের গুড় তৈরি করেন কৃষকরা। অনেকেই এখানকার গুড় সংগ্রহ করে দেশ ও দেশের বাইরে পাঠান। ব্যাপারীরাও কিনে নিয়ে যাচ্ছেন সুস্বাদু গুড়। 120টা খেজুর গাছ আছে, তাতে করে এই সময় আসলে আমার অনেক টাকা আয় হয়। পাটালি বানাই, গুড় বানাই। এই শীতের সিজনটায় দেখা যাচ্ছে যে 6 মাস এই লাখখানিক টাকা বেচা কেনা হয়। গুড়টাই বাড়তি ইনকাম হয়। সকালবেলা আমাকে খুব ঠান্ডায় পরিশ্রম করতে হয়। 150 বিক্রি করি, 30 বিক্রি করি, 40 বিক্রি করি। যে চাহিদা আছে সে চাহিদার তুলনায় আমরা সরবরাহ করতে পারি না। এমনকি গত সিজনেও আমাদের এখানে কানাডা এবং ইটালি এবং অস্ট্রেলিয়া থেকে ডাইরেক্ট ফরেনাররা সহ গুড় নিতে এসেছে। ঐতিহ্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক গতিশীলতায়ও চুয়াডাঙ্গার গুড়ের সুখ্যাতি রয়েছে। চুয়াডাঙ্গার গুড় প্রসিদ্ধই বলা যায় এবং দেশের বিভিন্ন এলাকায় এটি যায়। জমির আইলে যে খেজুর গাছটি অযত্ন অবহেলায় বড় হয়, একটি সময় একটি অর্থকরী একটি ফসল হিসেবে কৃষকের কাছে বেশ জনপ্রিয় এবং সমাদৃত। কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গায় খেজুর গাছের সংখ্যা রয়েছে প্রায় 2.5 লাখ। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ড্রাফটে মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ সহ 4 শ্রেণীতে 20 বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছে। পিএসএল ড্রাফটের প্ল্যাটিনাম শ্রেণীতে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ডায়মন্ড শ্রেণীতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হচ্ছেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া গোল্ড শ্রেণীতে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন আছেন পিএসএল ড্রাফটের এই ক্যাটাগরিতে। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক সিলভার শ্রেণীতে। পিএসএল ড্রাফটে দল পেলেও টুর্নামেন্টে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে ক্রিকেটারদের। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। মহানায়ক দেশে ফেরা পূর্ণতা পায় স্বাধীনতা। পদ্মা সেতু প্রকল্পে নিয়ম মেনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, লভ্যাংশ থেকেও সহায়তার পরিকল্পনা। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ইস্যুতে সিনেটের বৈঠকের আহ্বান। বাইডেনের শপথের দিনে আবারও হামলার আশঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার মতন রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।